হ্যালো মাই ডিয়ার ওয়ান্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে লুসি পোয়েমের একটি কবিতা, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন, অ্যান্ড ইউ নো দিস পোয়েট্রি ইজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো বন্ধুরা, আজকের এই কবিতার লাইন বাই লাইন প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব। তার আগে এই কবিতার যে ব্যাকগ্রাউন্ড, এটার যে কি ফ্যাক্টস এবং কোন কোন লিটারারি ডিভাইস বা রেটরিক্সগুলো ইউজ করা হয়েছে এই কবিতার মধ্যে, সেইটা একটু আমাদের জেনে নিতে হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা যদি এইখানে একটু তাকাই, তাহলে দেখবো এটার যে টাইটেল, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। এখানে আই মানে অবভিয়াসলি কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে রেফার করা হচ্ছে, আর এখানে আননোন মেন মানে অজানা মানুষ, এবং এর মাধ্যমে একটা দেশকে ইন্ডিকেট করা হচ্ছে, সেটা হচ্ছে জার্মানি। একসময় তিনি জার্মানিতে ট্রাভেল করেছিলেন, এবং আমরা জানি লুসি পোয়েমের প্রত্যেকটা কবিতা প্রায় জার্মানিতে তিনি কম্পোজ করেছিলেন, তার মধ্যে এটি অন্যতম একটি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আমাদের জানতে গেলে আমরা এরপরে যে কি নোট সেখানে আমরা জানছি। এখন যে বিষয়টা আমাদের জানতে হবে, এই কবিতার যে থিম সেটা হচ্ছে, এটা আমরা বলতে পারি দিস পোয়েট্রি ইজ পিওরলি আ লাভ পোয়েম। পাশাপাশি এখানে কবির একটা হোম সিকনেস আলোচনা করা হয়েছে, অর্থাৎ কবি তার যে মাদারল্যান্ড, তার যে মাতৃভূমি ইংল্যান্ড, তার প্রতি যে একটা স্ট্রং যে বন্ডেজ বা স্ট্রং যে একটা অ্যাটাচমেন্ট, সেইটা তিনি দারুণভাবে ফিল করছেন আর কি। একটা কথা আমরা জানি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, ঠিক সেরকমভাবে এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার দেশের প্রতি তার যে মমত্ববোধ, তার যে প্রেম, তার যে টান, সেটা তিনি দারুণভাবে অনুভব করছেন। কখন? যখন তিনি তার দেশ ছেড়ে অন্য কোনো একটা দেশে জার্মানিতে ট্রাভেল করেছিলেন তখন। তো আমরা এই কবিতায় খুব দারুণ একটা থিম আলোচনা করব আমরা এখন। এটার যে কি ফ্যাক্টস সেটা একটু দেখে নিই। দেখো, এখানে কবি সম্পর্কে জানতে গেলে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নতুন করে জানার কোনো দরকার নেই যে হি ইজ আ প্রমিনেন্ট রোমান্টিক পোয়েট, পাশাপাশি একজন নেচার কবি হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। তিনি 1770 সালে জন্মেছিলেন, 1850 সালে মারা গিয়েছিলেন, এবং তার যে জীবন সেটা 80 বছরের ছিল। এবং এই কবিতাটা আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন 1801 সালে এটা কম্পোজ করা হয়েছিল এবং পাবলিশড হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1807, এবং এইটা পোয়েমস ইন 2 ভলিউমস এই কাব্যগ্রন্থে পাবলিশড হয়েছিল। এই কবিতার যদি জনারটা আমরা একটু দেখি, তাহলে বলতে পারি যেটা হচ্ছে একটা লাভ পোয়েম, যেটা আমি আগে একটু আলোচনা করলাম। পাশাপাশি এটাকে আমরা লিরিক বা এলিজি হিসেবে আখ্যায়িত করতে পারি। এই কবিতার মধ্যে 4টি স্ট্যাঞ্জা আছে। এই প্রত্যেকটা স্ট্যাঞ্জাকে কোয়াট্রেইন বলা হয়। কেন? কারণ আমরা জানি 4 লাইনের যে কবিতাগুলো, 4 লাইনের যে স্ট্যাঞ্জাগুলো, সেটাকে কোয়াট্রেইন বলা হয়। কোয়ার্টার কথাটা আমরা জানি সবে, কোয়ার্টার থেকে কোয়াট্রেইন। যেমন আমরা জানি যে 2 লাইনের যে ছন্দবদ্ধ যে লাইনগুলো থাকে সেটাকে কাপলিট বলা হয়, ঠিক সেরকমভাবে এটাকে কোয়াট্রেইন। তাহলে এখানে টোটাল দেয়ার আর 16 লাইনস অল টুগেদার। এই যে রাইম স্কিম এবি এবি, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইন এবং দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল থাকবে, প্রত্যেকটা এরকম এবি এবি সিডি সিডি এরকম ভাবে চলবে আর কি। এবার এখানে বেশ কিছু ফিগার অফ স্পিচ আলোচনা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে, যেমন একটা অ্যাপোস্ট্রফি পাবো, হাইপার ব্যাটন পাবো, মেটোনিমি পাবো। তাহলে আমরা এখন আলোচনা স্টার্ট করে আলোচনা করতে করতে এই ব্যাপারগুলো আমরা পেয়ে যাবো আর কি, রাইট? সো লেটস গেট স্টার্টেড। আমরা কবিতার লাইনে সরাসরি যাচ্ছি। দেখো, এখানে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি। অর্থাৎ যে থিমটা একটু আগে বলছিলাম, যে কবি অন্য একটা দেশে জার্নি করেছেন, তখন তিনি খুব প্রগাঢ়ভাবে অনুভব করছেন তার দেশের প্রতি তার যে অ্যাটাচমেন্ট সেইটা, এবং তার দেশকে তিনি যে কত বেশি ভালোবাসেন, ভিন দেশ থেকে ফিরে আসার পরে সেটা তিনি আরো বেশি করে অনুভব করছেন। এবং তার দেশকে ভালোবাসার আরেকটি কারণ হলো সেখানে তার প্রিয় মানুষ লুসির বসবাস রয়েছে। অর্থাৎ যেখানে আমাদের প্রিয় মানুষরা বাস করে সেই জায়গাটা আমাদের কাছে খুব প্রিয় হয়ে যায়, তাই না? যেমন আমরা বলতে পারি যে একটা শহরের আরবান এরিয়ার খুব বড় লোকের একটা ছেলে, এবার হতে পারে খুব অজ পাড়া গাঁয়ের একটা মেয়েকে তার খুব ভালো লেগে গেছে, তার সঙ্গে তার একটা প্রেম হয়ে গেছে, এবং সেই যে গ্রাম সেটা নেহাতে একটা গ্রাম, অনুন্নত একটা পরিবেশ, কিন্তু দেখা গেল সেই গ্রামে যেহেতু তার প্রিয়তমা, সেই গ্রামের রুরাল মেয়েটি যেহেতু বাস করে, তাই জন্য তার কাছে সেই মেয়েটির পাশাপাশি সেই গ্রামটাও কিন্তু খুব প্রিয় হয়ে ওঠে, তাই না? ঠিক সেরকমভাবে এখানে কবির যে তার দেশের প্রতি যে ভালোবাসা, তার একমাত্র একটা কারণ তো হচ্ছে সেটা তার মাতৃভূমি, এটা তো একটা কারণ। তার পাশাপাশি যেটা দ্বিতীয় কারণ এবং সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে সেখানে তার প্রিয় মানুষ লুসি বাস করে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে কি বলা হচ্ছে দেখো, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। তাহলে একটু আগে যেটা বলছিলাম যে কবি বলছেন যে আমি
অজানা অচেনা মানুষদের মধ্যে আমি জার্নি করেছি, আমি থেকেছি। তাহলে এখানে আননোন মেন মানে দ্য পিপল অফ জার্মানিকেই ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম এখানে যে দেশের একটা কানেকশন আছে, সেটা হচ্ছে জার্মানি। ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, অর্থাৎ এইখানে ল্যান্ড মানে সেই দেশের কথা বলা হচ্ছে, সেই জার্মানির কথা বলা হচ্ছে। অর্থাৎ সেই দেশটা ছিল বিয়ন্ড দ্য সি, মানে সমুদ্রের ওপারে একটা দেশ, যেটা আমার মাতৃভূমি নয়, একটা অজানা অচেনা দেশ, একটা ভিন দেশে আমি ট্রাভেল করেছিলাম, আমি আমার যাত্রা করেছিলাম। এবার তিনি সেইটা যাত্রা করার পরে এইটা একটা পার্ট গেল, তারপর তিনি এবার একটা দুঃখ প্রকাশ করছেন। নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। এবার তিনি ইংল্যান্ডকে সম্বোধন করে বলছেন যে হে ইংল্যান্ড, না ইংল্যান্ড আর নয়। মানে এখানে ডিড আই নো মানে আমরা এভাবে এটাকে বুঝে নিতে পারে আই নিউ, আমি জানতাম না। অ্যাকচুয়ালি টিল দেন মানে ততক্ষণ পর্যন্ত আমি জানতাম না। এখানে এখানে নেগেটিভ সেন্স ক্যারি করছে, আমি ততক্ষণ পর্যন্ত জানতাম না যে হোয়াট লাভ আই বোর টু দি, বিয়ার থেকে বো সেকেন্ড ফর্ম, আমি তোমার প্রতি কিরকম ভালোবাসা বহন করে চলেছি, আমি ততক্ষণ পর্যন্ত সেইটা জানতাম না। একটু আগে যেটা বলছিলাম যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, ঠিক সেরকমভাবে যখন আমরা মাতৃভূমিতে থাকি তখন কিন্তু আমার মাতৃভূমির যে প্রতি যে কি ভালোবাসা সেটা কিন্তু অনুভূত হয় না আমাদের কাছে, কিন্তু যখন দেশ ছেড়ে বা প্রিয় মানুষটিকে ছেড়ে যখন চলে যাই তখন কিন্তু প্রিয় মানুষটির প্রতি বা প্রিয় সেই ল্যান্ডের প্রতি কিন্তু আমাদের প্রেম ভালোবাসা কিন্তু আরো বেশি জাগ্রত হয়। তো এখানে তিনি বলছেন যে না ইংল্যান্ড, আমি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি, আই ডিডন্ট রিয়ালাইজ হোয়াট টাইপ অফ বা হাউ মেনি লাভ আই বোর টু দি। অর্থাৎ এটা পরিষ্কার, এইখানে যেটা বলছিলাম যে এইখানে একটা ফিগার অফ স্পিচ বা একটা লিটারেরি ডিভাইস পাবো, সেটা হচ্ছে যেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। এই যে নর APOSTROPHE অ্যাপোস্ট্রফি, এই যে নর ইংল্যান্ড, এইটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি। হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি? এখানে আমরা যদি বলি তাহলে হবে অ্যাপোস্ট্রফি হচ্ছে একটা অ্যাড্রেস টু অ্যান অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট। অর্থাৎ যখন একটা অবজেক্ট, এটা যখন একটা নির্জীব কোনো একটা বস্তুকে একটা প্রাণীর মতো সম্বোধন করা হবে তখনই সেটাকে বলা হয় লিটারেরি ডিভাইসের ভাষায়, রেটোরিকের ভাষায় অ্যাপোস্ট্রফি। যেমন আমরা অনেক কবিতা দেখি না যেখানে ও ওয়াইন্ড, ও ডেথ, ও গ্রেভ, এরকম প্রচুর, যেমন ও টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতার মধ্যেও কিন্তু ও উইন্ড বলে কিন্তু সেখানে সম্বোধন করা হয়েছে আর কি। তাহলে এখানে নর ইংল্যান্ড কোনো অ্যানিমেট নয়, কোনো একটা প্রাণী নয়, তবুও তিনি ইংল্যান্ডকে যেন এখানে একটা কনভারসেশন হচ্ছে এবং তিনি বলছেন যে না ইংল্যান্ড, আমি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, বা আমি জানতাম না যে তোমার প্রতি আমার কি ভালোবাসা ছিল। তাহলে এখানে একটা লিটারেরি ডিভাইস আমরা পেলাম, এটা একটু মাইন্ড করতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সরাসরি এইভাবে চলে আসে যে এই জায়গাটা কোন ফিগার অফ স্পিচ অ্যাপ্লাই করা হয়েছে, রাইট? সো দিস ইজ দ্য ফার্স্ট কোয়াট্রেইন। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। তারপরে তিনি বলছেন যে টিজ পাস্ট দ্যাট মেলানকোলি ড্রিম nor will I quit thy shore a second time, for still I seem to love thee more and more. এবার তিনি তার যে অনুশোচনা, তার যে ল্যামেন্ট, তিনি সেটা করছেন এবং তিনি বলছেন যে টিজ পাস্ট, এটা অতিবাহিত হয়ে গেছে, এটা অতীতের ঘটনা। দ্যাট মেলানকোলি ড্রিম, অর্থাৎ এই যে মেলানকোলি ড্রিম মানে সেই বিষণ্ণ একটা স্বপ্ন, মানে এটাকে নাইট মেয়ারও বলতেই পারি আমরা, দুঃস্বপ্ন তার কাছে একটা। কোনটা দুঃস্বপ্ন? তার দেশকে ছেড়ে যাওয়ার যে ঘটনাটা, এটা তার কাছে একটা দুঃস্বপ্নের মতো, একটা ভয়ের কারণ, একটা বিষণ্ণতার কারণ। কিন্তু এইখানে এই যে মেলানকোলি ড্রিমটা মানে আমরা বলতে পারি দ্য পোয়েটস স্টেইং ইন জার্মানি, অর্থাৎ জার্মানিতে যখন ছিলেন তো সেই যে টাইম স্প্যানটা, সেইটাকেই তিনি দ্যাট মেলানকোলি ড্রিম হিসেবে আখ্যায়িত করছেন। এরকমভাবে কোশ্চেন আসে পরীক্ষায় যে দ্যাট মেলানকোলি ড্রিম মানে কোন জিনিসটাকে ইন্ডিকেট করা হচ্ছে, কোন জিনিসটাকে রেফার করা হচ্ছে। তাহলে আমরা খুব সোজাভাবে বলতে পারি দ্য পোয়েটস স্টেইং ইন জার্মানি। ওকে, নর উইল আই কুইট দাই শোর, এখানে কুইট কথাটা মানে হচ্ছে লিভ, অর্থাৎ আমি তোমার তীর আর কখনো ছেড়ে যাব না। কুইট মানে হচ্ছে লিভ করা। এখানে একটা জিনিস তোমাদের বোনাস, সেটা আলোচনা করি যে এই যে কুইট, এরকম সিমিলার স্পেলিং বেশ কিছু ওয়ার্ড আছে। একটা হচ্ছে QUITE আর একটা হচ্ছে QUIET। এই তিনটা প্রায় মানে
লুক অ্যালাইক অ্যাকচুয়ালি আমাদের অনেক সময় কনফিউজ করে দেয়। এটা মানে হচ্ছে লিভ, ছেড়ে দাও, ছেড়ে যাওয়া। আর কোয়াইট মানে হচ্ছে এন্টায়ারলি বা সম্পূর্ণরূপে বা কমপ্লিটলি আমরা যেটা বলি। আর এখানে কুইট মানে হচ্ছে কাম, মানে শান্ত। এখানে মনে রাখার টিপস বলে দিই, যেমন ধর এটা শান্ত, চুপচাপ শান্ত, তাহলে দেখো যে এইটা, এই যে এইটা ভেতরে আছে, জাস্ট এটা মনে রাখার জন্য বলছি আর কি, মানে চুপচাপ ভেতরে শান্তভাবে আছে, জাস্ট এটা মনে রাখো, বাকিটা মনে থাকবে। এটা হচ্ছে এখানে ই নেই, ইটাকে লিভ করে দিয়েছি ধরো, এটা মনে রাখো। আর এখানে এন্টায়ারলি মানে সম্পূর্ণরূপে এই সহ হচ্ছে আর কি, জাস্ট এটা একটা বোনাস ছিল। এবার তিনি বলছেন যে নর উইল আই কুইট দাই শোর আ সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য মানে একটা যেন এখানে একটা জবাবদিহিতা তার মনে হচ্ছে তিনি যেন ইংল্যান্ডের সঙ্গে করছেন আর কি, যে আমি দ্বিতীয়বারের জন্য তোমাকে ছেড়ে, তোমার তীর ছেড়ে, তোমার আঁচল, তোমার কোল ছেড়ে আর কখনোই যাব না। ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, কারণ যেহেতু আমি তোমার প্রতি আরও বেশি, মোর অ্যান্ড মোর দেন আর্লিয়ার, অর্থাৎ আরও বেশি ভালোবাসা এখন অনুভব করি। একসময় যখন তোমার কোলে আমার বিচরণ ছিল তখন তো আমি অবশ্যই তোমাকে ভালোবাসতাম, কিন্তু আই ফিল মোর অ্যাটাচমেন্ট, মোর বন্ডেজ টু ইউ রাইট নাও। যখন আমি জার্মানি থেকে ফিরেছি তখন তুমি কতটা আমার কাছে ডার্লিং, তুমি কতটা আমার কাছে ডিয়ারেস্ট, সেটা কিন্তু এখন আরও বেশি করে অনুভব করছি। তাহলে এখানে খুব সিম্পল একটা জায়গা ছিল, এটা বুঝে গেলাম। তাহলে নেক্সট দেখি কি বলছে। তারপর তিনি বলছেন, এটা হচ্ছে থার্ড কোয়াট্রেন, 3 নম্বর স্ট্যান্জা, অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার। এবার তিনি বলছেন যে তিনি অকৃত্রিমভাবে তার দেশ, তার মাতৃভূমি ইংল্যান্ডকে এত বেশি কেন ভালোবাসেন, সেই বিষয়টা এখানে তিনি স্বীকার করছেন। তিনি বলছেন যে অ্যামং দ্য মাউন্টেন্স, অর্থাৎ তোমার যে পাহাড়, তোমার সেই পর্বতগুলোর মধ্যে কি, ডিড আই ফিল, দ্যাট মিনস আই ফেল্ট মানে ব্যাপারটা এইরকম, মানে এটা হচ্ছে কবিতার একটা স্টাইল লেখার। তুমি দেখো মানে ওনারা কিন্তু সহজ জিনিসগুলোকে একটু কঠিন করে লেখেন আর কি, রাইট? তো এইখানে দেখো ব্যাপারটা এরকম হলে ভালো হতো যে আই ফেল্ট দ্য জয় অফ মাই ডিজায়ার অ্যামাং দাই মাউন্টেন্স, কিন্তু সেইটা না বলে তিনি এভাবে একটু ঘুরিয়ে বলেছেন যে অ্যামাং দাই মাউন্টেন্স ডিড আই ফিল, অর্থাৎ তোমার পাহাড়ের মধ্যে, তোমার পর্বতের মধ্যে, তোমার সেই গাছগাছালির মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম, আমি অনুভব করেছিলাম কি, দ্য জয়, সেই আনন্দ, অফ মাই ডিজায়ার। অর্থাৎ যে আনন্দটা একটা মানুষ পেতে চায়, যেটা মানুষ ডিজায়ার করে, যেটা এক্সপেক্ট করে, এক্সপেক্টেড বা ডিজায়ার্ড, সেই যে আনন্দ, সেই যে উচ্ছ্বাস, সেই যে প্লেজার, সেই যে র্যাপচার, সেটা কিন্তু আমি তোমার মাউন্টেন্স, তোমার পথঘাটের মধ্যে খুঁজে পেয়েছিলাম, রাইট? এখানে জীবনানন্দ দাশের যে কবিতা রূপসী বাংলা, সেটা কিন্তু খুব ভালো করে মনে হতে পারে তোমাদের, যে বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ অন্য কোথাও খুঁজিতে যাই না, যা একটু ভুল হলো বোধহয়। মানে এই যে ব্যাপারটা, মানে তিনি তার দেশকে কতটা বেশি ভালোবাসেন, আমরা জীবনানন্দ দাশের যে কবিতা, বাংলা কবিতা, সেইটার সঙ্গে অনেকটা রিলেট করতে পারি। তাহলে এই ব্যাপারটা বুঝলাম যে আমার যে প্রত্যাশিত জয়, আমি যে আনন্দ চাই, যে জয়টা আমি খুঁজে পেতে চাই, সেটা অবশ্যই তোমার কোলে খুঁজে পেয়েছি, হে ইংল্যান্ড। And she, I cherished, turned her wheel beside an English fire. এবার এখানে তিনি বলছেন যে চেরিশ মানে তো হচ্ছে পোষণ করা, মনের মধ্যে পোষণ করা বা লালন করা বা স্নেহ করা, অনেক মানে হতে পারে। এবার এইখানে এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে আরেকটা লিটারেরি ডিভাইস আমরা পাবো। এখানে তিনি বলছেন যে and she, I cherished, turned her wheel beside an English fire, এবং তিনি বলছেন যে আমি দেখেছি, সেই মানে এখানে অবশ্যই। তাহলে এখানে একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, এরকম কোশ্চেন আসতে পারে যে এই কবিতার মধ্যে মানে কোন স্ট্যান্ডায় লুসির কথাটাকে মেনশন করা হলো। সো দিস ইজ দ্য থার্ড স্ট্যান্ডা। এখানে কবির যে প্রিয়তমা লুসি, তার উল্লেখ কিন্তু আমরা 3 নম্বর যে স্ট্যান্ডা সেখানে পেয়েছি। তিনি বলছেন যে এইখানে এই যে এখানে একটা ডাইভার্সন কাজ করছে কিন্তু অ্যাকচুয়ালি, যেটাকে আরেকটা ভাবে হাইপার ব্যাটন বলা হয়। অর্থাৎ মানে আমরা নর্মালি কি জানি, মানে ওয়ার্ডার অফ ওয়ার্ডস যেটা বা যে সিনট্যাক্স যেটা হয়, সেটাকে সাবজেক্ট হয়, ভার্ব হয়, তারপর অবজেক্ট হয়। কিন্তু এখানে কবিতার একটা, যে বললাম তাদের একটা কবিত্ব থাকে, যে এখানে এটা কিন্তু অবজেক্ট অ্যাকচুয়ালি, মানে হার হতো, যে আই চেরিস্ট হার, এরকম কিছু একটা হতো, বা সাবজেক্ট আগে হতো, কিন্তু আগে অবজেক্ট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো এই যে স্টাইল মানে চেঞ্জ অফ অর্ডার অফ ওয়ার্ডস, তা এই বিষয়টাকেই
তোমার লিটারারি টার্ম হিসেবে হাইপার ব্যাটন বলা হয় বা ডাইভার্সন বলা হয়, ডাইভার্ট হয়ে যাওয়া, বুঝতে পারছি আমরা। তাহলে এইটা মনে রাখতে হবে যে এই জায়গাটাকে আমরা কি বলি, ডাইভার্সন অথবা হাইপার ব্যাটন বলা হয়। তাহলে এই হাইপার ব্যাটন ডাইভার্সন হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ওয়ার্ডস। ওকে, তাহলে এখানে তিনি বলছেন যে আমি মানে মনের মধ্যে এরকম একটা সিন বা একটা দৃশ্য পোষণ করি বা আমি দেখি যে লুসি যেন টার্ন হার হুইল, অর্থাৎ তার যে চরকা কাটা মানে যেন মনে হচ্ছে যে এখানে লুসি বসে বসে, এখানে একটা ধরো অগ্নিকুণ্ড আছে বিসাইড অ্যান ইংলিশ ফায়ার। আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলি তো নর্মালি যেমন আমাদের দেখি হয়, ধরো একটা বিভিন্ন খড় দিয়ে বাইরে আগুন পোয়ায় শীতকালে, এরকম বাড়ির মধ্যে সে অর্থে থাকে না, কিন্তু ইংল্যান্ডে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তাদের মধ্যে বাড়ির মধ্যে কিন্তু একটা ফায়ার প্লেস থাকতো যেখানে একটা ওয়ার্মথ বা কমফোর্ট তারা অনুভব করতেন আর কি। তো এখানে তিনি বলছেন যে ইংলিশ ফায়ারের পাশে লুসি বসে যেন চরকা কাটছেন, যেমন অন্যান্য পেশেন্টরা চরকা কাটতো, সেখানকার যারা শ্রমিক তাদের মতো তিনি যেন এই কাজটা করছেন লুসি, সেটা আমি যেন দেখতে পাচ্ছি বা আমি যেন অনুভব করছি। তাহলে এইখানে টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, যে ইংলিশ ফায়ার এইটা তো একটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি যে একটা আগুন বা এখানে একটা হার্থ বলা হচ্ছে, কিন্তু পাশাপাশি এইটার মাধ্যমে কিন্তু একটা ডোমেস্টিসিটি বোঝাচ্ছে আর কি, অর্থাৎ CITY ডোমেস্টিসিটি এখানে বোঝানো হচ্ছে। এবং এইটার মাধ্যমে আরেকটা জিনিস প্রকাশিত হচ্ছে ফিগার অফ স্পিচের ভাষায়, সেটাকে বলা হয় মেটোনিমি। এটাও তোমরা একটু নোট করে রাখবে ভালো করে। মেটোনিমি কথাটা কি, এই যে আমরা প্রথমত এটা বাহ্যিকভাবে এক্সটার্নাল ওয়েতে আমরা কি দেখতে পাচ্ছি যে কবি দেখছেন যে লুসি ইংল্যান্ডের ফায়ার প্লেসে বসে বা ইংল্যান্ডের কোনো একটা লোকেশনে বসে তিনি পাশে আর 5 জনের মতো চরকা কাটছেন। এটা খুব সুন্দর একটা দৃশ্য, যেখানে তার প্রিয় মানুষটি থাকে, সেই দেশ তার কাছে প্রিয়, এই ব্যাপারটা তিনি এখানে বর্ণনা করছেন। এটা হচ্ছে বাইরের একটা রূপ, কিন্তু ভেতরে গেলে আমরা কি দেখতে পাবো, এটার আরেকটা জিনিস আমরা বের করতে পারি, যেখানে হার হুইল বলতে মানে টার্ন হার হুইল বিসাইড অ্যান ইংলিশ ফায়ার, মানে সেই ডোমেস্টিসিটি বলছিলাম যে ইংল্যান্ডের বুকে, ইংল্যান্ডের মাটিতে বা ইংল্যান্ডের জমিনেই তার যে হুইল, মানে এখানে আমরা বলতে পারি সাইকেল, অর্থাৎ জীবনের যে বৃত্ত, অর্থাৎ এখানে সাইকেল অফ আমরা বলতে পারি তার গ্রোথ হচ্ছে তার ম্যাচিউরিটি, এবং পাশাপাশি তার যে ডেথ, এই যে তার জন্ম, তার যে বেড়ে ওঠা এবং তার যে মৃত্যু, এই যে সাইকেল, জীবনের যে সাইকেল, এইটাও কিন্তু এখানে তিনি মিন করেছেন আর কি। এটা হচ্ছে ইন্টারনাল ওয়েতে আমরা বুঝতে পারি। বিসাইড অ্যান ইংলিশ ফায়ার তার মানে হচ্ছে ইংল্যান্ডের মাটিতেই তার জীবনের সমস্ত সময়টা, তার বেড়ে ওঠা, তার জন্ম, তার যে ম্যাচিউরিটি, তার যে পরিপক্কতার যে সময় সেইটা, এবং তার যে মৃত্যু, সমস্ত বিষয়টা কিন্তু ইংল্যান্ডের মাটিতে হয়েছে। এই জিনিসটা তিনি চেরিশ করছেন যে আমি এটা দেখছি আর কি। তাহলে এইখানে মেটোনমি যেটা বলছিলাম, যে মেটোনমি কি, আমরা একটা হিন্দি গান অনেকে শুনেছি যে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, এরকম একটা পুরনো গান ছিল। তো এইখানে দেখো এটা বাইরের থেকে দেখতে একরকম লাগছে, কিন্তু ভেতর থেকে তার মিনিংটা আলাদা। যেমন আরেকটা লাইন খুব প্রসিদ্ধ, আমরা সবাই জানি, সেটা হচ্ছে দ্য পেইন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড, অর্থাৎ তরবারির থেকে কলম বেশি শক্তিশালী। কিন্তু এটা কি বাস্তবিক পক্ষে তাই কি না, এটার যে ভেতরের যে অর্থ সেইটাই হচ্ছে মেইন। তো সেই যে এক্সাম্পলটা আমি এক্ষুনি দিলাম সেটাকে মেটোনমি বলা হয়। আর এই যে ইংলিশ ফায়ার এবং এই যে ব্যাপারটা, এটাও মেটোনমি। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ডাইভার্সন, হাইপার ব্যাটন পাচ্ছি, পাশাপাশি এখানে মেটোনমি, মানে এখানে দুটো লিটারারি ডিভাইস কিন্তু এখানে কবি অ্যাপ্লাই করেছেন, রাইট। এইবার সো লেটস মুভ টু দ্য নেক্সট অ্যান্ড লাস্ট কোয়াট্রেন। দেখো এবার কি বলছেন কবি, এইবার thy mornings showed thy nights concealed the bowers where Lucy played। এবার চমৎকার কিছু দৃশ্য তিনি এখানে এঁকেছেন। এখানে প্রথম যে শব্দটা আমরা জানবো সেটা হচ্ছে বোয়ার। বোয়ার মানে আমরা বলতে পারি কটেজ, অর্থাৎ একটা নিকুঞ্জ বা একটা কুটির, গাছপালা যুক্ত লতানো যে তোমার একটা নিকুঞ্জ, সেইটাকে আমরা কটেজ বলতে পারি, যেখানে লুসি কি করতো, খেলাধুলো করতো। তাহলে এখানে তিনি বলছেন দাই মানে অফ ইংল্যান্ড, মানে ইংল্যান্ডের সকাল, শোড সমস্ত কিছুকে রিভিল করতো, সমস্ত কিছুকে এক্সপোজ করে দিত, আলো দিয়ে উদ্ভাসিত করত। পাশাপাশি তিনি বলছেন যে দাই নাইটস, অর্থাৎ ইংল্যান্ড, হে ইংল্যান্ড তোমার রাতেরা কনসিল্ড গোপন করত বা আচ্ছাদিত করত বা ঢেকে দিত কি,
দ্য কটেজ, সেই কুটিরটা, সেই নিকুঞ্জ বনটা যেখানে আমার প্রিয়তমা লুসি খেলা করত। কি চমৎকার একটা দৃশ্য না? এখানে বলা হচ্ছে ইংল্যান্ড তোমার সকাল উন্মোচন করত, দেখাতো, শো করত এবং তোমার রাতেরা আচ্ছাদিত করত, ঢেকে দিত লুসির সেই জায়গাটা যেখানে আমার প্রিয়তমা লুসি খেলাধুলো করত। ওকে, তারপরে তিনি বলছেন যে অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড দ্যাট লুসিজ আইজ সার্ভেড। আমি যেটা বারবার বলছিলাম যে একটা জায়গা তখনই সবচেয়ে বেশি প্রিয় হয় যদি সেই জায়গায় আমার মনের মানুষ বা আমার প্রিয়তমা বা আমার প্রিয়তম যদি সেখানে বাস করে, তাহলে কিন্তু সেই জায়গাটা আমার কাছে বেশি ডার্লিং হয়ে ওঠে। ঠিক সেরকমভাবে এখানে বলছেন যে অ্যান্ড দাইন টু ইজ দ্য লাস্ট গ্রিন ফিল্ড, এবং হে ইংল্যান্ড তোমারই সেই সবুজ মাঠঘাট পথঘাট, সেই পথঘাট হচ্ছে দ্যাট লুসিজ আইজ সার্ভেড, শেষবারের মতো লুসির সেই শীতল চক্ষু দুটি তোমার সেই জমি, তোমার সেই গ্রিন যে জমি দেখেছিল, সার্ভে করেছিল। সার্ভে মানে হচ্ছে আমরা বলতে পারি সি, এখানে স সেকেন্ড ফর্ম যেহেতু, স কেয়ারফুলি মানে খুব মন দিয়ে যত্ন সহকারে ওয়াচ করার যে ব্যাপার সেইটা। তাহলে আমরা বুঝতে পারলাম এই হচ্ছে আজকের কবিতা। আশা করি সবাই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এখানে কোন কোন লিটারারি টার্ম ইউজ করা হচ্ছে। দাইন মানে এই যে দাইন শব্দটা তো তোমার, এটা তো আমরা সবাই খুব ভালো করে জানি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের যদি মনে হয় আমাদের ক্লাসটা তোমাদের কাছে বেনিফিটেড হচ্ছে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কেমন লাগছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সঙ্গে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।